আসসালামু আলাইকুম। আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের জৈব যৌগের লেকচারগুলো হবে সেগমেন্ট আকারে, মানে একটা সেগমেন্টে অনেকগুলো টপিকস থাকবে। সেই অনেকগুলো টপিকস আমরা একবারে না পড়িয়ে ভাগ ভাগ করে সাব সেগমেন্ট আকারে পড়ব, যাতে আমাদের বোরিং না লাগে। তো তারই প্রেক্ষিতে আমরা প্রিভিয়াস পর্বে এই বেসিক নাম্বার 1 এই সেগমেন্টে যে 7টা টপিকস তোমরা দেখতে পাইতেছ, সেই 7টা টপিক্সের প্রথম 3টা টপিকস আমরা পড়ে ফেলছি, মানে কার্যকরীমূলক, সমগোত্র শ্রেণী আর হচ্ছে ইউজ অফ সাইন। এই 3টা টপিকস আমরা পড়ে ফেলছি, যেটা আমরা বলছি সাব সেগমেন্ট এ। তো আজকে আমরা পরের যে 4টা টপিক, পরের যে 3টা টপিকস আছে সেই 3টা টপিকস পড়বো, মানে কার্যকরীমূলকের ডিগ্রি নির্ণয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কোয়াটারনারি, এগুলা যে ফাংশনাল গ্রুপের ডিগ্রি সেটা ডিটারমিনেশন কীভাবে করতে হয় সেটা দেখব। দেন আলফা বিটা গামা কার্বন কীভাবে ডিটারমিনেশন করতে হয় সেটা দেখব। আর লাস্ট যেটা দেখবো আমরা 6 নাম্বার বন্ধন বিভাজন, বন্ড ফিউশন। এই 3টা টপিকস আমরা আজকে দেখব, আর 7 নাম্বারটা পরের পর্বে দেখব। হ্যাঁ, তো এটা আমরা বলবো সাব সেগমেন্ট বি, সাব সেগমেন্ট বি, সাব সেগমেন্ট বি। তো আমরা যেটা শুরু করব কার্যকরীমূলকের ডিগ্রি নির্ণয়, এটা দিয়ে। তো আমরা প্রিভিয়াস পরে যেটা যেটা পড়ছি সেটা দেখাইতে পারি। কার্যকরীমূলক কি সেটা এটা পড়ছি, এই স্লাইডটা। তারপর হচ্ছে কার্যকরীমূলক যতগুলো তোমার লাগবে সবগুলো লিখে দিচ্ছি। তার এই কার্যকরীমূলকের স্ট্রাকচার, নাম, তার প্রিফিক্স নাম, সাফিক্স নাম, এগুলো আমরা পড়ছি। তারপরে কার্যকরীমূলকের ব্যবহার দিয়ে কীভাবে হচ্ছে নোমেনক্লাচারটা, এটা জাস্ট হালকার উপর ঝাপসা করে আমরা পড়ছি। দেন সমগোত্র শ্রেণী এটা পড়ছি। আর হচ্ছে সমগোত্র শ্রেণীর যে সাধারণ সংকেত সেটা দেখাইছি। সাইন, কিছু কেমিস্ট্রিতে পড়তে গেলে তোমার 5-6 ধরনের সাইনের একটু ব্যবহার জানতে হয়, সেটা আমরা আলোচনা করছি। তো আজকে আমরা পড়বো কার্যকরীমূলকের ডিগ্রি, কার্যকরীমূলকের ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের জৈব যৌগের লেকচার নাম্বার 3, লিখে রাখো লেকচার নাম্বার 3। তো কার্যকরীমূলকের ডিগ্রি কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব। তো খাতা কলম নিয়ে বসে পড়ো, খুব দ্রুত পড়াবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা শুরু করি। কার্যকরীমূলকের ডিগ্রি কিভাবে নির্ণয় করতে হয়। তো একটা ল্যাঙ্গুয়েজ লিখে ফেলো। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা লেখার পর তারপর দেখবে যে ইজি হয়ে গেছে। লেখো কার্যকরীমূলক, কার্যকরী মূলক, কার্যকরীমূলক পজিটিভ চার্জ, আমি জাস্ট পজিটিভ লিখে ছেড়ে দিলাম, পজিটিভ চার্জ। তারপর হচ্ছে নেগেটিভ চার্জ, পজিটিভ চিহ্ন দ্বারা পজিটিভ চার্জ বোঝাইতেছে আমি। হ্যাঁ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। অথবা ফ্রি রেডিকেলটি, লেখো ফ্রি রেডিকেলটি মানে মুক্তমূলক, ফ্রি রেডিকেল, রেডিকেল টি। এই 3টা কি কি বললাম? কার্যকরীমূলক, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, অথবা ফ্রি রেডিকেলটি। যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, এটা লেখো, যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, ডিরেক্টলি যুক্ত সেই কার্বন, সেই কার্বন আর যতটি কার্বনের সাথে, যতটি কার্বনের সাথে যতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত।
যতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত ততটি ডিগ্রি ক্লিয়ার করে দিচ্ছি উদাহরণ দিয়ে ততটি ডিগ্রি আমাকে বুঝাই যেমন একটা এক্সাম্পল নিলে তুমি বুঝতে পারবা আমি কিছু এক্সাম্পল নেই CH3 CH2 CH3 এরপর হচ্ছে CH3 OH খেয়াল করো এটা আমি একটা কম্পাউন্ড নিলাম অর্গানিক কম্পাউন্ড আমাকে বলা হলো এটা কত ডিগ্রি মানে এই যৌগের ডিগ্রি কত হ্যাঁ তো আমি বলছি কি দেখো তিনটা একটু লাইনটা খেয়াল করো আমি একটু মার্ক করে দিই হ্যাঁ হাইলাইটার তো দেখো কার্যকরীমূলক এক নাম্বার কি কার্যকরীমূলক তারপরে কি পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ অথবা ফ্রি রেডিক্যালটি যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত সেই কার্বন আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত যতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে ততটি ডিগ্রি খেয়াল করো কি বুঝাইতেছে তোমাকে এই দেখো এখানে তো ফ্রি রেডিক্যালও নাই পজিটিভ চার্জও নাই নেগেটিভ চার্জও নাই এখানে আছে কি কার্যকরীমূলক তিনটার কার্যকরীমূলক পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ অথবা ফ্রি রেডিক্যাল এই চারটার যে কোনো একটা থাকবে এখানে কি আছে এখানে আছে তোমার কার্যকরীমূলক কোনটা এই যে ওইস এটা হচ্ছে তোমার কার্যকরীমূলক আমি অন্য একটা মার্কার নেই তাহলে আমার দেখানো সুবিধা হবে দেখো এই যে ওইস এটা আমার কি কার্যকরীমূলক এটা হচ্ছে আমার কার্যকরীমূলক মানে ফাংশনাল গ্রুপ আমি বলছি ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত এই ফাংশনাল গ্রুপ ওইস কোন কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত এই কার্বনের সাথে যুক্ত এই কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত এই কার্বন আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত বলো এই যে এই কার্বন কতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত তিনটা এই যে একটা আর এই যে একটা এই কার্বন আর তিনটা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত সেটা হচ্ছে 3 ডিগ্রি তাহলে এটা কি বলবো আমরা 3 ডিগ্রি বলবো যেহেতু এটা ওইস মানে অ্যালকোহল গ্রুপ তাই বলবো 3 ডিগ্রি অ্যালকোহল লেখো 3 ডিগ্রি অ্যালকোহল এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল আশা করি বুঝতে তুমি পারছো হ্যাঁ তারপর আরেকটা উদাহরণ নেই তাহলে তুমি আরো ক্লিয়ার হবা দেখো CH3 CH2 CH3 তারপর ধরো আমি নিলাম CHO খেয়াল করবা ভালো করে খেয়াল করবা তাহলে দেখো এখানেও কি কোনো ফ্রি রেডিক্যালও নাই পজিটিভ চার্জও নাই নেগেটিভ চার্জও নাই আছে কি কার্যকরীমূলক কই এই যেটা CHO অ্যালডিহাইড মূলক এটা তো কার্যকরীমূলক তাই না কার্যকরীমূলক কি আমরা প্রিভিয়াস পরে দেখছি তো কার্যকরীমূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত এই যে কার্যকরীমূলক কোন কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত এই কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত না এটার সাথে না এটার সাথে তাহলে যে কার্বনের সাথে কার্যকরীমূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত সেই কার্বন আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত মানে এই কার্বন আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত তিনটা এই যে একটা হাইলাইটার দিয়ে দেখায় সেটা বুঝবা এই যে কার্যকরীমূলক এই কার্বনের সাথে যুক্ত এই কার্বন আর কতটি কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি তিনটা এই যে একটা তিনটা এর মানে এরও তোমার ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি তো লেখো এটাও কি 3 ডিগ্রি কি 3 ডিগ্রিটা অ্যালডিহাইড যেহেতু এটা অ্যালডিহাইড কম্পাউন্ড তো আশা করি তোমরা এই দুটো উদাহরণ বুঝতে পারছো তাই না আমি আরো উদাহরণ নিলে তোমরা ক্লিয়ার হবা তো খেয়াল করো আরেকটা উদাহরণ নিলে তোমরা স্পষ্ট ক্লিয়ার হতে পারবা
ধরো আমি এখন নিলাম হচ্ছে তোমার আরেকটা উদাহরণ কোনটা, CH3 CH2 CH COOH, এইখানে ধরো আরেকটা নিলাম CH3। প্রশ্ন করে হলো এর ডিগ্রি কত, তুমি আমাকে বলো ডিগ্রি কত হবে। তো আবারও খেয়াল করো তুমি, আমি প্রথমে যাবা কি কার্যকরীমূলকের দিকে। এই যে তোমার কার্যকরীমূলক, এই যে তোমার কার্যকরীমূলক, কার্যকরীমূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, মানে এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আর কতটি কার্বনের সাথে যুক্ত, দুইটা, এই যে একটা এই যে একটা, মানে এটা কি 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। 2 ডিগ্রি কি 2 ডিগ্রি অ্যাসিড, তো 2 ডিগ্রি কি বলবা, অ্যাসিড বলবা। 2 ডিগ্রি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আমি কার্ব লিখে ছেড়ে দিলাম, কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি আমরা ডিগ্রি বুঝছি। আরেকটা তোমাকে উদাহরণ দেই, এখন আরও অনেক উদাহরণ দিব, আস্তে আস্তে ক্লিয়ার যাতে হয়ে যাও। তো খেয়াল করো, আমরা তো কার্যকরীমূলক নিয়ে বুঝছি, এখন পজিটিভ চার্জ দিয়ে আসি, পজিটিভ চার্জ দিয়ে আসি। CH3 CH2 CH3 CH2, তারপর হচ্ছে CH, এরপর হচ্ছে CH3, তারপর তোমার CH3। আমি এই কার্বনের উপর পজিটিভ দিলাম, পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন বলা হলো এটা ডিগ্রি কত, এটার ডিগ্রি কত, বলো ডিগ্রি কত। তাহলে পজিটিভ চার্জ যে কার্বনের সাথে যুক্ত, এই পজিটিভ চার্জ কোন কার্বনের সাথে যুক্ত তুমি আমাকে বলো তো দেখি। এই যে পজিটিভ চার্জ, এটা এই কার্বনের সাথে যুক্ত না, এই কার্বন আর ডিরেক্টলি কতটি কার্বনের সাথে যুক্ত, একটা, দুইটা, তিনটা, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা কত, এটাও 3 ডিগ্রি। 3 ডিগ্রি কি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেহেতু ক্যাটায়ন এটা কার্বোক্যাটায়ন, তাই বলবো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি আরও উদাহরণ নেই, উদাহরণ নিলে যাতে তোমরা ক্লিয়ার হয়ে যাও। দেখো আরেকটা উদাহরণ নিই আমি, CH3 CH2, তারপর ধরো নিলাম আরেকটা CH2, আমি এটার উপর নেগেটিভ দিলাম। বলো এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি। এই যে নেগেটিভ চার্জ যে কার্বনের সাথে যুক্ত, নেগেটিভ চার্জ যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন আর কতটি কার্বনের সাথে যুক্ত, একটার সাথে যুক্ত না। এই নেগেটিভ চার্জ এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আর কতটি কার্বনের সাথে যুক্ত, একটার সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি। 1 ডিগ্রি কি কার্বানায়ন, যেহেতু এটা নেগেটিভ অ্যানায়ন, কার্বানায়ন, কার্বনের উপর আছে দিকে কার্বানায়ন, আর কার্বনের উপর পজিটিভ আছে দিকে কার্বোক্যাটায়ন, তো একই ব্যাপার। তো লেখো 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বানায়ন, কার্বানায়ন। তো ব্যাপারটা তো বুঝতে পারছো আশা করি। তো আমি যদি আরেকটা উদাহরণ নেই, আরও উদাহরণ নেই, ধরো এটা নিলাম CH3 পজিটিভ, CH3 পজিটিভ, এটার কত হবে, কত ডিগ্রি হবে বলো। তাহলে পজিটিভ চার্জ যে কার্বনের সাথে যুক্ত, হ্যাঁ এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আর কতটি কার্বনের সাথে যুক্ত, এই কার্বন কি কোনো কার্বনের সাথে যুক্ত আছে না, হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, মানে কোনো কার্বনের সাথে যুক্ত নাই, তার মানে ডিগ্রি কত হবে, এটা ডিগ্রি কোনো ডিগ্রি নাই, এটার কোনো ডিগ্রি নাই। এটা তুমি কি বলতে পারো, অনেকে এটা কি বলতে পারে জানো, 1 ডিগ্রি বলে, বাট না, এটা 1 ডিগ্রি না, এটা 1 ডিগ্রি না। কারণ 1 ডিগ্রি কি হবে, আমি তোমার এখানে কি বলছি দেখো তো, কার্যকরীমূলক পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ফ্রি রেডিকেলটি যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বন আর কতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, যতটি কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে সেটা হচ্ছে ততটি ডিগ্রি। তো এই যে পজিটিভ চার্জ এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আর কতটি কার্বনের সাথে যুক্ত, কোনো কার্বনের সাথে যুক্ত নাই, কিন্তু একটাই কার্বন আছে, তাই এটা কি 0 ডিগ্রি বলবা। বাট 0 ডিগ্রি তো এই অর্গানিক কেমিস্ট্রিতে নাই, বাট বোঝার সুবিধাতে আমরা কি বলতে পারি, 0 ডিগ্রি বলতে পারি বোঝার সুবিধার্থে। আবার বলতে 0 ডিগ্রি বলে কোনো ডিগ্রি নাই, তাহলে 0 ডিগ্রি বলতে পারো, 0 ডিগ্রি তুমি কি করতে পারো, বলতে পারো, বাট এটা পিওর ব্যাখ্যা না। বরঞ্চ আমাদের বলা উচিত কি জানো, আমাদেরকে বলা উচিত এটা হচ্ছে এটাকে আমাদের বলা উচিত মিথাইন কার্বোক্যাটন, মিথাইন কার্বোক্যাটন, এটা লিখে রাখো মিথাইন কার্বোক্যাটন।
কার্বো ক্যাটায়ন। তো এখন আমরা একটা ফ্রি রেডিকেল নিয়ে উদাহরণ দিই, তাহলে আমাদের প্রায় ক্লিয়ার হয় অনেক কিছু, তাই না? তো একটা উদাহরণ ধরো এখানে দিলাম, কোথায় দিই, আচ্ছা এই নিচেই দিই, দেখো ভালো করে। CH3 CH3 CH CH3 তো দেখো তো, এই যে এখানে আমি কার্বনের উপর কি দিলাম, একটা গুল্লা দিলাম। এই গুল্লা মানে কি, এর উপরে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এইভাবে কোনো কিছুর উপর, কোনো পরমাণুর উপর যদি এরকম ফোঁটা দেখতে পাও, ওটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ওটার কি বলা হয়? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কি আমরা একটু পরে বলতেছি, তারপর তো জেনে রাখো এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখন প্রশ্ন, এটা কত ডিগ্রি, এই যৌগটা কত ডিগ্রি? তো কি বলছি, ফ্রি রেডিক্যাল যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন কত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত, ফ্রি রেডিক্যাল এই কার্বনের সাথে যুক্ত, ফ্রি রেডিক্যাল এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন কত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত, দুইটা, এই যে একটা, এই যে একটা, ডিরেক্টলি যুক্ত থাকতে হবে। ডিরেক্টলি না, এই কার্বনের পরে তো এটা, আর এই কার্বনের সাথে তো এটা, তাহলে দুইটা, তার মানে এটা ডিগ্রি হবে 2 ডিগ্রি। এটা ডিগ্রি কত হবে? 2 ডিগ্রি। তো লিখবা কি, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো আমরা আশা করি এই ব্যাপারটা বুঝছি। তো আমাদের অ্যামিনের ক্ষেত্রে একটু দেখতে হবে, অ্যামিনের ক্ষেত্রে একটু ভিন্ন। অ্যামিনের ক্ষেত্রে তো হেডিং দাও, অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রিটা নির্ণয় অ্যামিনের ক্ষেত্রে। তো অ্যামিন কি, তার আগে তো আমাদেরকে বুঝতে হবে অ্যামিন ব্যাপারটা কি, তার আগে তো আমাদের সেটা বুঝতে হবে, তাই না? তো আগে লেখো অ্যামোনিয়া, লেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি সেটা তো আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো অ্যামোনিয়া হচ্ছে এরকম, নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে 3টা হাত থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের কি, অ্যামোনিয়া। আর নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার থাকবে। তাহলে এটা এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াতে দেখো তো কি বন্ড দেখতে পেতেছো, 3টা বন্ড আছে। 3টা বন্ডই কি, 3টা বন্ডই হচ্ছে তোমার নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড। 3টা বন্ডই কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ড। তাহলে বলবো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডস, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডস। অল বন্ডস কি, অল বন্ডস হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডস, অল বন্ডস নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডস। এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া। এখন আসি অ্যামিন। এখন তুমি অ্যামিনটা কি সেটাকে তোমাকে দেখাই, লেখন লেখো অ্যামিন। অ্যামিন, অ্যামিনটা দেখো, এই যে দেখো নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনকে আহ, তুমি যদি আর অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপন করো, তাহলে সেটা হচ্ছে অ্যামিন, সেটা হচ্ছে অ্যামিন। আবার বলতে সেটা হচ্ছে অ্যামিন। তো আমি এইভাবে না লিখে আমি একটু ভিন্ন এতে লিখবো। কি লিখবো? তুমি লিখবে অ্যামিন হচ্ছে সেইটাই যেখানে নাইট্রোজেন আর কার্বন, নাইট্রোজেন আর কার্বন, নাইট্রোজেন হাইড্রোজেন, অল বন্ড যদি নাইট্রোজেন হাইড্রোজেন থাকে সেটা তো অ্যামোনিয়া। আর একটা অ্যাটলিস্ট, তুমি যদি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওয়ান নাইট্রোজেন কার্বন বন্ড পাও, অ্যাটলিস্ট ওয়ান নাইট্রোজেন কার্বন বন্ড পাও, সেটা হচ্ছে তোমার অ্যামিন, সেটাই তোমার কি অ্যামিন। তাহলে ব্যাপারটা কি, এই যে অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়ার যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন তুমি প্রতিস্থাপন করো কি দ্বারা প্রতিস্থাপন করবা? অ্যালকাইলমূলক দ্বারা। তো আমি একটু লিখি, ধরো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আমি প্রতিস্থাপন করবো কি দ্বারা? অ্যালকাইলমূলক দ্বারা। এই যে অ্যালকাইলমূলক লিখলাম, দেন বাকি কটা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আমি লিখে দিতেছি, লিখে দিলাম। তো ব্যাপারটা দেখো, অ্যালকাইলমূলক মানে কি, এখানে কার্বন আছে না, কার্বন আছে। যেমন তোমার যদি আমি অ্যালকাইলমূলকটা CH3 নেই, কি নেই? CH3 নিলাম। CH3 তো অ্যালকাইল হচ্ছে মিথাইলমূলক, তাই না? মিথাইলমূলক। তো দেখো কি দাঁড়ায়, মিথাইলমূলকটা লিখি, এই যে কার্বন, কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন লিখলাম, 3টা হাইড্রোজেন লিখলাম। আরও একটা হাত আছে, তাই না? এই যে একটা হাত, এই হাতে কি যুক্ত হবে? এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন লিখলাম। আর নাইট্রোজেনে কি আছে? হাইড্রোজেন আছে। নাইট্রোজেনে কি আছে? হাইড্রোজেন আছে, 2টা। শেষ। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যামিন, এটা আমাদের অ্যামিন। কারণ এখানে কি দেখতে পাইতেছ, এখানে তুমি কি দেখতে পাইতেছ বলো তো? এখানে তুমি এখানে তুমি দেখতে পাইতেছ নাইট্রোজেন কার্বন বন্ড। এই যে দেখো, এই যে আমি একটু, এই যে কি দেখতে পাইতেছ,
নাইট্রোজেন আর কার্বন বন্ড, নাইট্রোজেন আর কার্বন বন্ড, অ্যাটলিস্ট একটা তো দেখতে পাইতেছ। তাহলে একটা কি দেখতে পাইলা? নাইট্রোজেন কার্বন বন্ড। তাহলে কি দেখতে পেলা? এই যে কার্বন নাইট্রোজেন বন্ড, একটা দেখতে পাচ্ছ, এটা কি অ্যামিন। তো আমি এখন চাইলে কি করতে পারি, এই যে আরও যে হাইড্রোজেন আছে নাইট্রোজেনের সাথে, সেটা আমি প্রতিস্থাপন করতে পারি না আর দ্বারা? সেটা তো প্রতিস্থাপন করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। তো আমি লিখি একটু, এই যে যেমন আমি আর রাখলাম, এই যে আর, এই আরটা রাখলাম, এই নাইট্রোজেন রাখলাম, এই যে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন জায়গায় আমি আরেকটা আর দিলাম, তাই এই যে হাইড্রোজেন দিলাম। ওকে, এটা পারি। তাহলে এখানে কয়টা হয়ে গেল? নাইট্রোজেন কার্বন বন্ড দুইটা, এই যে নাইট্রোজেন কার্বন বন্ড, এই যে নাইট্রোজেন কার্বন বন্ড, দুইটা হয়েছে। তারপর এই যে হাইড্রোজেন, সেটা আমি আর দ্বারা প্রতিস্থাপন করতে পারি, তাই না? পারি কি না? অবশ্যই পারি, পারি। ওকে, তাহলে এটাও কি, এখানে তিনটা নাইট্রোজেন কার্বন বন্ড পাইলা, তাহলে তিনটাই কি অ্যামিন, তিনটাই অ্যামিন, বাট এখানে ডিগ্রি ভিন্ন, এখানে কি ডিগ্রি ভিন্ন। তো কোনটার কত ডিগ্রি হবে, ওইটার জন্য আরেকটা পেজ নিয়ে তোমাদেরকে আমি বুঝাই। একটা পেজ নিয়ে আমি কি করি, বুঝাই। দেখো, তাহলে অ্যামিনের ক্ষেত্রে কি লিখবা, এখানে দেখো এইটা, এই যে এটা প্রথমটা, প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি, প্রথমটা কি 1 ডিগ্রি, প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি। কিভাবে? এই যে নাইট্রোজেন আছে না, অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে কার্বন সংখ্যা কয়টা যুক্ত আছে, একটা নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি কার্বন কয়টা যুক্ত আছে, সেটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এই যে নাইট্রোজেনের সাথে একটা আর, মানে এখানে একটা কার্বন আছে, তাহলে 1 ডিগ্রি। এখানে নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত, এখানে একটা, এখানে একটা, ডিরেক্টলি যুক্ত থাকতে হবে, তাহলে এটা 2 ডিগ্রি। এখানে কয়টা, নাইট্রোজেনের সাথে 3টা আর যুক্ত, 3টা আর যুক্ত মানে 3টা কার্বন যুক্ত, তার মানে এটা 3 ডিগ্রি। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখি, ল্যাঙ্গুয়েজটা কি লিখবো অ্যামিনের ক্ষেত্রে? লেখো অ্যামিনের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপের যে ডিগ্রি সেটা নির্ণয় করার, অ্যামিনের ক্ষেত্রে কি লিখবা? নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি, ডিরেক্টলি যুক্ত কার্বন সংখ্যা, ডিরেক্টলি যুক্ত কার্বন সংখ্যা, ডিরেক্টলি যুক্ত কার্বন সংখ্যা, সেটা হচ্ছে কি যত ডিরেক্টলি যুক্ত কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা যত হবে ডিরেক্টলি, সেটা হচ্ছে কি ডিগ্রি, সেটাই কি ডিগ্রি। তো আমি তোমাকে এখন উদাহরণ দিয়ে আরো ভালোভাবে ক্লিয়ার করি। যেমন আমি কয়েকটা অ্যামিন নেই, CH3NH2 নিলাম। দেখো এই যে নাইট্রোজেনের সাথে কি যুক্ত, কার্বন যুক্ত আছে না, যুক্ত আছে, তার মানে নাইট্রোজেন কার্বন বন্ড, নাইট্রোজেন কার্বন বন্ড থাকলে কি সেটা হচ্ছে অ্যামিন, সেটা হচ্ছে অ্যামিন। এটা কত ডিগ্রি তুমি বলো তো? এটা অবশ্যই 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। কেন? এই যে নাইট্রোজেনের সাথে সরাসরি ডিরেক্টলি কয়টা কার্বন যুক্ত, একটা, 1 ডিগ্রি। আরেকটা উদাহরণ নেই, CH3CH2NH2, এটা কত ডিগ্রি বলো? এটাও 1 ডিগ্রি অ্যামিন। কিভাবে তুমি আমাকে বলো তো? এই যে নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি কয়টা কার্বন যুক্ত, একটা। তুমি বলতে পারো, দেখো আমি লাইটার পয়েন্ট নিয়ে তোমাকে দেখাই। এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা, এই যে এটার সাথে, এটার সাথে, এটার সাথে কিন্তু না, এই যে লাস্টে যেটা এটার সাথে না, কেন? এটার সাথে ইনডিরেক্টলি যুক্ত। এই নাইট্রোজেন প্রথমে এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত, তাহলে নাইট্রোজেন সরাসরি কোন কার্বনের সাথে যুক্ত, এটার সাথে না, তাহলে নাইট্রোজেন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটার সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি অ্যামিন। আশা করি তুমি বুঝতে পারছো। তো আরও উদাহরণ নেই ক্লিয়ার করার জন্য, CH3NH CH3, বলো কত ডিগ্রি হবে? অবশ্যই অবশ্যই 2 ডিগ্রি। কেন? এই যে নাইট্রোজেন কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, দুইটা, এই যে একটা, এই যে একটা, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। তো আরেকটা লাস্ট উদাহরণ নিই আমরা, CH3 নাইট্রোজেন CH3 এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। বুঝতেই পারতেছ কেন 3 ডিগ্রি? এই যে নাইট্রোজেনের সাথে সরাসরি 3টা কার্বন যুক্ত, তাই 3 ডিগ্রি। আবার চাইলে আমি এটাও পারি, নাইট্রোজেন নিলাম, এই যে লোন পেয়ার আছে না, দেখো তোমাকে বোঝাই, 3টা CH3 তো আছেই, 3টা CH3 আছে না আগের মতো, ওই যে উপরটা যেটা সেটা লিখলাম, এই যেটাই লিখতেছি, 3টা CH3 তো আছেই,
বাট এই যে লোন পেয়ার আছে না, সেই লোন পেয়ার দিয়ে আরেকটা সে সন্নিবেশ সমজীব বন্ধনের মাধ্যমে আরেকটা সিএইচডির সাথে যুক্ত হলো সন্নিবেশ সমজীব বন্ধনের মাধ্যমে। এটা কত ডিগ্রি? নাইট্রোজেনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত? 4টা, 1 2 3 4। বাট 3টা হচ্ছে সমযোজী আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী, যুক্ত তো আছে ডিরেক্টলি। হ্যাঁ, তো এটাকে বলবো 4 ডিগ্রি, বাট 4 ডিগ্রি কেমিস্ট্রিতে নাই। 4 ডিগ্রি এই ওয়ার্ডটা নাই, আছে আছে হচ্ছে কোয়াটারনারি। তো লেখো কোয়াটারনারি, কোয়াটারনারি। তো কোয়াটারনারি ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তো অ্যামিনের ক্ষেত্রে আমরা ডিগ্রিটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে ফেলছি আশা করি। তো লাস্ট আমরা ডিগ্রি নিয়ে একটা লাস্ট কথা বলবো, যেটা হচ্ছে কার্বনের ডিগ্রি নির্ণয়। কার ডিগ্রি নির্ণয়? কার্বনের। সাইডে লিখে রাখো, এই যে এইখানে এখানে লিখে রাখো কার্বনের ডিগ্রি নির্ণয়। অন্য একটা মার্কার নেই। কার্বনের ডিগ্রি নির্ণয়, কার্বনের ডিগ্রি কীভাবে নির্ণয় করতে হয় তো সাইডে লেখো CH3। আমরা একটা অ্যালকেন নিব, CH3, CH2, CH2, না এখানে CH দিলাম, তারপরে CH3 দিলাম, আর এইখানে আমরা হচ্ছে আরেকটা CH3 নিলাম। ওকে, এখন কার্বনের ডিগ্রি নির্ণয়, কোনটা কত ডিগ্রি কার্বন। তো একই কথা, কি করবা, এই যে কার্বন, কার্বন হাত দাও, আমি একটু দেখাই তোমার লাইটার পয়েন্ট দিয়ে বারবার দেখাইতেছি যাতে বুঝো। এই যে কার্বন, এই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে কার্বন ডিগ্রি নির্ণয়। এই কার্বন ডিরেক্টলি কয়টার সাথে যুক্ত, এই যে একটার সাথে। তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 1 ডিগ্রি। এটা তোমার কত হবে? 1 ডিগ্রি। এটা তোমার হবে 1 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বন। এইটা, এই যে সেকেন্ডটা, এটা 2 ডিগ্রি, কারণ এই কার্বন একবার এটার সাথে ডিরেক্টলি যুক্ত, আবার এটার সাথে ডিরেক্টলি যুক্ত। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 2 ডিগ্রি। আবার এই কার্বন কত ডিগ্রি হবে? এই যে এটা 3 ডিগ্রি, কারণ এই কার্বন এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, তিনটার সাথে যুক্ত ডিরেক্টলি, তাই এটা 3 ডিগ্রি। আবার এই কার্বন সরাসরি কয়টার সাথে যুক্ত? একটার সাথে, এই যে শুধু ওই পাশেরটা, তাহলে এটা কত হবে? 1 ডিগ্রি। আর উপরে যে কার্বন সেটা কত ডিগ্রি হবে? সেটাও 1 ডিগ্রি, কারণ এই কার্বন এই নিচেরটার সাথে সরাসরি যুক্ত, ডিরেক্টলি যুক্ত, তো এটাও কি 1 ডিগ্রি। তো আশা করি আমরা কার্যকরীমূলকের ডিগ্রি কীভাবে নির্ণয় করতে হয় ব্যাপারটা বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারো আর কোনো সমস্যা হবে না অর্গানিক কেমিস্ট্রিতে। হ্যাঁ, তো আমরা এরপরে যে টপিক আছে সেটাই যাই। এরপর কি আছে? এরপর দেখো, যেটা এখানে হিডিং দেওয়া নাই, আমি দেই। লেখো আলফা ভিটা ঘামা কার্বন ডিটারমিনেশন। আলফা ভিটা ঘামা কার্বন ডিটারমিনেশন। আলফা ভিটা ঘামা কার্বন, ঘামা কার্বন, অথবা আলফা ভিটা গামা হাইড্রোজেন। গামা হাইড্রোজেন কীভাবে ডিটারমিনেশন করে এটা হেডিং দাও। আলফা বিটা গামা কার্বন বা আলফা বিটা গামা হাইড্রোজেন কীভাবে ডিটারমিনেশন করতে হয়। আমি একটু সুন্দর করে লিখি যাতে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হয়। ইজার মোড দিয়ে কেটে ফেলি। দেখো ভালো করে। আলফা কার্বন অথবা আলফা সরি বিটা ভিটা কার্বন, এরপর গামা কার্বন, অথবা আলফা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন আর গামা হাইড্রোজেন। এই ব্যাপারগুলা কিভাবে ডিটারমাইন করে সেটা আমরা শিখব এখন। ওকে, তো একটা পয়েন্ট লেখো কিভাবে ডিটারমাইন করতে হয়। তো যে লাইনটা লিখবা সেই লাইনটা হচ্ছে তোমার, লেখো কার্যকরীমূলক। কার্যকরী মূলক ডিরেক্টলি, কার্যকরীমূলক ডিরেক্টলি
ডিরেক্টলি যে কার্বনের সাথে যুক্ত, যে কার্বনের সাথে যুক্ত, কার্যকরীমূলক ডিরেক্টলি যে কার্বনের সাথে যুক্ত, কার্যকরীমূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে সেটাই হচ্ছে তোমার আলফা কার্বন। সেটাই তোমার কি? আলফা কার্বন। আলফা কার্বন। আর আলফা কার্বন যার সাথে যুক্ত থাকবে, আলফা কার্বন যার সাথে যুক্ত থাকবে, যার সাথে যুক্ত, আলফা কার্বন যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে তোমার ভিটা কার্বন। সেটা হচ্ছে তোমার ভিটা কার্বন। আর ভিটা কার্বন যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে তোমার গামা কার্বন। গামা কার্বন যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে তোমার ডেল্টা কার্বন। তো এইভাবে নির্ণয় করা হয়। ওকে, তো আমি এখানে লিখে দিই। আর আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো থাকবে, আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো থাকবে, যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। বিটা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন। গামা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে গামা হাইড্রোজেন। ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন আসি তোমাদের ডিটারমিনেশন কিভাবে করতে হয়। এখানে আমি একটু পার্থক্য করে দিই। ওকে, দেখো আমরা এখন ডিটারমাইন করি। আলফা বিটা গামা কার্বন কিভাবে নির্ণয় করতে হয়। দেখো এটা হচ্ছে কার্যকরীমূলক। এটা তোমার কি? কার্যকরীমূলক। কার্যকরীমূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, এই যে ওএস কোন কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত? এই পাশের কার্বন। তাহলে এই কার্বন হচ্ছে আলফা। আলফা যে কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে ভিটা। ভিটা যে সাথে যুক্ত সেটা হচ্ছে কি? গামা। ওকে, তাহলে এই যে এটা কি? আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে বিটা। এখানে দেখো আলফা হাইড্রোজেন দুইটা, বিটা হাইড্রোজেন দুইটা, আর গামা হাইড্রোজেন কি? তিনটা। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো তো এই দ্বিতীয়টা আসো, এইখানে ক্লোরিন, এটা হচ্ছে কি? কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক যে কার্বন সাথে যুক্ত সেটা কি? আলফা। তাহলে এই যে তোমার কি? আলফা কার্বন। তারপর ভিটা কোনটা? আলফা যার সাথে যুক্ত সেটা হচ্ছে ভিটা। এই যে এটা ভিটা, এটা ভিটা, তারপর এটাও ভিটা, এরপর তোমার কি? এটাও ভিটা। তাহলে এখানে ভিটা কার্বন কয়টা? ভিটা কার্বন তিনটা। ঘামা কোনটা? বিটা যার সাথে যুক্ত। এখানে দেখো এই বিটা কার সাথে যুক্ত না, এই বিটা কার সাথে যুক্ত না, এই বিটা আবার কি এর সাথে যুক্ত। তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার ঘামা। তো এখানে বুঝতে পারতেছো বিটা হাইড্রোজেন, এটা তোমার বিটা হাইড্রোজেন, এটা তোমার বিটা হাইড্রোজেন, এখানে তোমার বিটা হাইড্রোজেন। তাহলে বিটা হাইড্রোজেন মোট কয়টা দেখো তো? 3, 6, 8, 8 আর 3 কত? 11। 11টা বিটা হাইড্রোজেন। বাট পয়েন্ট যেটা লিখে রাখবা যাতে মাথায় থাকে সেটা হচ্ছে এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। যে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে কি লিখবা? আলফা হাইড্রোজেন নাই, যাতে তোমার মনে থাকে এই ব্যাপারগুলো। এখানে আলফা হাইড্রোজেন নাই, কারণ আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাই আলফা হাইড্রোজেন নাই। ব্যাপারটা বুঝাইতে পারছি আশা করি। তো এরপরে তুমি আবার আসো ইয়াতে, এই পরের এক্সাম্পলটাতে। এই দেখো কার্যকরীমূলক। কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত সেটা কি? আলফা। তাহলে এটা আলফা। আলফা যার সাথে যুক্ত সেটা হচ্ছে বিটা। তাহলে এই যে বিটা। বিটা যার সাথে যুক্ত সেটা কি? ঘামা। তাহলে এইটা তোমার ঘামা, এটা তোমার ঘামা, এটা তোমার ঘামা। ওকে, তো এইখানে যেটা পয়েন্ট লিখবা, এইখানে কোনো বিটা হাইড্রোজেন নাই। দেখো বিটা কার্বনে কোনো কি নাই? হাইড্রোজেন নাই। তাহলে এখানে কি নাই? বিটা হাইড্রোজেন নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। পরের এক্সাম্পলে আসি। এখানে দেখো এই যে COH, এটা কি তোমার কার্যকরীমূলক না? এটা কিন্তু তোমার কার্যকরীমূলক। অনেকে এটার আলফা পাবে না, এটা তোমার কার্যকরীমূলক। এটা কি কার্যকরীমূলক? CHO অ্যালডিহাইড। কার্যকরীমূলক কোন কারণে যুক্ত? এটার সাথে। তাহলে এটা কি তোমার আলফা, এটা তোমার কি? বিটা। তো আলফা বিটা ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। আরও এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলগুলো আমরা নেই, তাহলে তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে আরও। আমার পিকচারটা একটু নিচে নামাই, তাহলে উপরের উদাহরণগুলো বোঝা যাবে আর কি। ওকে, তো দেখো এই যে উদাহরণটা, এখানে কি আছে এখানে খেয়াল করে একটু, এটা একটু ইম্পর্টেন্ট। এগুলা তোমার সামনে যখন জৈব যৌগ করতে যাবা তখন এই বেসিকগুলো তোমার অনেক কাজে দিবে, তখন আর সমস্যা যাতে না পড়ো তার জন্য এখানে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, তো দেখো এখানে দেখো তোমার CO একটা মূলক আছে না?
সিও একটা মূলক আছে, সিও মূলকের তোমার সাথে যদি হাইড্রোজেন থাকে সেটা বলা হয় অ্যালডিহাইড, আর সিও মূলকের সাথে তোমার যদি আর মূলক থাকে তাহলে তোমার সেটাকে বলা হয় কিটন। যাই হোক, তাহলে তুমি যেটাই ধরো, এইচও ধরতে পারো, আরও ধরতে পারো, এখানে অ্যারো চিহ্ন মানে এখানে কি দিচ্ছি, হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, তার মানে এটা কি মূলক আছে, হয় অ্যালডিহাইড মূলক নয় কিটন মূলক আছে। ওকে, তারপর তোমার কি আছে, ওইস মূলক। তাহলে ব্যাপারটা দেখো, দুইটা তুমি গ্রুপ পাইতেছো, ফাংশনাল গ্রুপ। একটা এলডি মানে এটা তুমি ইয়া ধরো, কার্বনিল মূলক, মূলক ধরো, কার্বনিল মূলক, কার্বনিল, কার্বনিল, কার্বনমূলক দুই প্রকার হইতে পারে, কার্বনমূলক দুই প্রকার হইতে পারে, এক অ্যালডিহাইড আর কিটন। তো হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড আর থাকলে কিটন। ওকে, আবার তোমার কি আছে, হাইড্রোক্সিমূলক আছে। তো তুমি এখন কি করবা, হাইড্রোক্সিমূলককে যদি ফাংশনাল গ্রুপ ধরো তাহলে এটা তোমার আলফা, আবার যদি কার্বনমূলককে তুমি ফাংশনাল গ্রুপ ধরো তাহলে তোমার এটা হলো আলফা। তাহলে কোনটার ফাংশনাল গ্রুপ ধরবা, মানে কার্যকরীমূলক কোনটা ধরবা, কার্যকরীমূলক কোন সেটা ধরবা যেটা হচ্ছে ওই কার্যকরীমূলকের ফাংশনাল গ্রুপে যে সক্রিয়তা সিরিজ আছে ওটার মধ্যে যে উপরে সেই সিরিজটা আমরা প্রিভিয়াস ভাবে আলোচনা করছি। তো সেখানে দেখেছি কার্বনিল মূলকটা হচ্ছে ওইস এর উপরে, এক ধাপ উপরে, এক ঘর উপরে। তো এইটা তাহলে আমাদের কি কার্যকরী মূলক। তো এখানে লেখা রাখো এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত সেটা কি তোমার আলফা কার্বন। তাহলে এই কার্বন এইটার সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে তোমার আলফা। আর আলফা যার সাথে যুক্ত সেটা হচ্ছে তোমার বিটা, আর বিটা যার সাথে যুক্ত সেটা হচ্ছে তোমার ঘামা। তো আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো। ওকে, তো এরপর নিচের উদাহরণটা আসি, নিচের উদাহরণটা আসি। দেখো এখানে কি ব্যাপার, কি এই যে তোমার কার্যকরীমূলক, এটা তোমার কার্যকরীমূলক, এটা তোমার কার্যকরীমূলক, কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা, আলফা যার সাথে যুক্ত সেটা হচ্ছে তোমার বিটা, বিটা যার সাথে যুক্ত সেটা হচ্ছে গামা। তো এই উদাহরণটা নেওয়ার পিছিয়ে কারণ কি জানো, এখানে নেওয়ার পিছিয়ে কারণ হচ্ছে যে এই যে সিও এটার অনেক আলফা হবে না, এটা তো কার্যকরীমূলকই, কার্যকরীমূলক যে কারণে যুক্ত সেটা হচ্ছে আলফা। তো আরেকটা ব্যাপার হচ্ছে এই যৌগের একটা স্পেশাল নাম আছে, দেখো আলফা আর বিটা পজিশনে কি দ্বিবন্ধন না, আলফা আর বিটা পজিশন দ্বিবন্ধন, দ্বিবন্ধনটা কি বলা হয় আনস্যাচুরেশন, তাই না, দ্বিবন্ধন দ্বিবন্ধনকে বলা হয় আনস্যাচুরেশন। তো আলফা আর বিটার কার্বনে যেহেতু দ্বিবন্ধন, এটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কেন, সিও আছে, সিও থাকলে কার্বনিল কম্পাউন্ড বলা হয়। তো লিখে রাখো এটার একটা নাম কি, আলফা বিটা, খুবই বিখ্যাত কিন্তু, এবং লিখিত পরীক্ষায় আসার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আনস্যাচুরেটেড আলফা বিটা, আনস্যাচুরেটেড আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড। এইটা আবার এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড দুই প্রকার হইতে পারে। কয় প্রকার হইতে পারে, দুই প্রকার হইতে পারে। কি কি এখানে লিখে দিই, এক তোমার এক নাম্বার তোমার হচ্ছে লেখো ইনাল, এক নাম্বার কি তোমার ইনাল, লেখো ইনাল, ইনাল। আর দুই নাম্বার লেখো তোমার হচ্ছে ইনাল, আর একটা কি বলা যায়, ইনন বলা যায়, ইনন, ইনাল আর ইনন। বুয়েট তারপর ঢাকা ইউনিভার্সিটি রিটেন এখানে দিয়ে দিতেই পারে, বুঝছো ইনাল ইনন কি। তাহলে আমি একটু চার্জে কানেক্ট দিই, আমার চার্জটা ডাউন হয়ে গেছে। 1 মিনিট, জাস্ট ওয়েট 1 মিনিট। ওকে, তো ইনাল ইনন এই দুইটা হইতে পারে আলফা বিটা আনস্যাচুরেটেড। কখন কোনটা হবে, দেখো এই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন থাকলে বলা হয় অ্যালডিহাইড। তো এই হাইড্রোজেন অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাফিক্স নামটা হচ্ছে এল, ওই যে এল দেখছো এই যে এখানে এল আছে। তো ইন কিসের জন্য, ইন হচ্ছে যে দ্বিবন্ধনের জন্য। তাহলে হাইড্রোজেন থাকলে নাম হবে ইনাল, মানে অ্যালডিহাইড যদি থাকে তাহলে ইনাল, আর যেখানে আর থাকে তখন হয়ে যাবে নাম ইনন। তো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড দুই প্রকার হতে পারে, এক ইনাল অথবা ইনন। যদি সেটা অ্যালডিহাইড হয় তাহলে ইনাল, আর যদি কিটন হয় তাহলে হচ্ছে ইনন। তো আশা করি এই ব্যাপারটা বুঝছো। লাস্ট একটা উদাহরণ নিব আলফা বিটা কার্যকরীমূলক বোঝার জন্য। লেখো
কার্বন কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন 1 1 ওকে কার্বনের 4টা হাত 2টা আছে আরো 2টা দিলাম 3টা আরেকটা দিলাম ওকে তো এইখানে দেখো ব্যাপারটা ভালো করে খেয়াল করবা এটা কার্যকরীমূলক কই আমি তোমাকে বলছিলাম যে মাত্রই বলে আসলাম যে নাইট্রোজেনের সাথে অ্যাটলিস্ট একটা কার্বন থাকলেই সেটাকে বলা হয় কি অ্যামিন তো এটা কিন্তু অ্যামিন গ্রুপ আছে দেখো এখানে কি থাকতে পারে এখানে হাইড্রোজেন থাকতে পারে অথবা কার্বন থাকতে পারে তাই না তাহলে এই যে দেখো আবার এই নাইট্রোজেন আবার এই কার্বনের সাথে যুক্ত না যুক্ত তাহলে নাইট্রোজেন কার্বন বন্ড আছে নাইট্রোজেন কার্বন বন্ড থাকলে সেটা কি সেটা হচ্ছে অ্যামিন নাইট্রোজেন কার্বন বন্ড থাকলে সেটা হচ্ছে অ্যামিন এই যে নাইট্রোজেন এখানে যে বন্ড দেখতেছে এখানে কার্বন থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে থাকুক এখানে কার্বন থাকতে পারে হাইড্রোজেন থাকতে পারে থাকুক বাট এখানে তো কার্বন আছে তাহলে নাইট্রোজেনের সাথে কার্বন বন্ড তুমি পেয়ে গেছো তার মানে এটা তোমার অ্যামিন গ্রুপ আর এখানে তো কার্বন থাকলে তো সুন্দর করে অ্যামিন এখানে যে হাইড্রোজেন থাকতে হবে পাশে এমন কথা না অনেকে ভাবে এখানে হাইড্রোজেন থাকতে হবে না হাইড্রোজেন থাকতে পারে নাও থাকতে পারে তো এটা তোমার কি গ্রুপ অ্যামিন গ্রুপ এটা তোমার অ্যামিন গ্রুপ তাহলে অ্যামিন গ্রুপ ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা যার সাথে যুক্ত সেটা হচ্ছে বিটা তাহলে এখানে কি হলো আলফা বিটা মধ্যে হচ্ছে আনস্যাচুরেশন দেখা গেল তাহলে এটা বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিন তো লেখো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিন আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিন ওকে তো আমি একটু আমার পিকচারটা সরাই দিই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিন তো এই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিন হ্যাঁ এটা তোমার একটা স্পেশাল নাম আছে যেটা একবার বুয়েটে আসছিল সেই স্পেশাল নামটা কি সেই স্পেশাল নামটা হচ্ছে ইনামিন তো লিখে রাখো ইনামিন সেই স্পেশাল নামটা হচ্ছে ইনামিন এই আলফা বিটা আনস্যাচুরেটেডকে বলা হয় ইনামিন ধরে এরকম আসতে পারে 5-6টা স্পেশাল গ্রুপের নাম দিয়ে বলে দিল এটার হচ্ছে সংকেত লেখো তাহলে এরকম আসলে ইনামিনের তোমার সংকেতটা এটা হচ্ছে ইনামিন আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিনকে ইনামিন বলে সিমিলারলি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড দুই প্রকার হতে পারে ইনাল যদি হাইড্রোজেন থাকে এখানে তাহলে হচ্ছে ইনাল আর যদি আর থাকে সিও মৌলিকের পাশে তাহলে হচ্ছে ইনন তো আমরা আলফা বিটা গামা কার্বন ডিটারমিনেশন আশা করি বুঝতে পারছি তো এরপর লাস্ট যে টপিকটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে বন্ধন বিভাজন এটা পরে আমরা আজকের হচ্ছে পর্বটা শেষ দিব খেয়াল করো বন্ধন বিভাজন দুই প্রকার হতে পারে এক সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন কেমন এখানে লিখে রাখছি সমযোজী বন্ধনে আবদ্ধ আবদ্ধ ইলেকট্রন জোড় হবে একটু ঠিক করে আমি বানানটা বলেছে সমযোজী বন্ধনে আবদ্ধ এখানে লিখে রাখো ইলেকট্রন জোড় উভয় পরমাণুতে সমানভাবে স্থানান্তরিত হয় এটা হচ্ছে সুষম বিভাজন আর বিষম বিভাজনটা লিখি উভয় পরমাণুতে স্থানান্তর না হয়ে একটি পরমাণুতে স্থানান্তরিত হয় তাহলে উভয় পরমাণুতে এখানে আবার আগের মতোই ইলেকট্রন এখানে লেখো ইলেকট্রন মানে এই যে এখানে ইলেকট্রন হবে উভয় পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরিত না হয়ে একটি পরমাণুতে স্থানান্তরিত হয় ব্যাপারগুলো কি তোমাকে বুঝাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে তো লেখো সুষম বিভাজনের ফলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সেটা কি ফ্রি রেডিক্যাল এটা লেখো ভালো করে লেখো এই পার্টটা এখান থেকে এমসিকিউ ভালো আসে ফ্রি রেডিক্যাল এর বাংলা হচ্ছে মুক্তমূলক বুঝে দিতেছি তোমাকে ব্যাপারটা কি যেমন আমি দুইটা এক্সাম্পল হিসেবে একটা নেই ক্লোরিন নিলাম আর একটা ক্লোরিন নিলাম খেয়াল করো ক্লোরিনে তুমি জানো বহিস্থ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে তাই না এই যে একটা ইলেকট্রন 2টা ইলেকট্রন 3টা ইলেকট্রন 4টা ইলেকট্রন 5টা ইলেকট্রন 6টা ইলেকট্রন আর এই যে একটা 7টা সিমিলারতে 7টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তো উভয়ের 7টা করে থাকে এরও কয়টা এরও 7টা থাকে এরও কি থাকে 7টা তাহলে আমি বলবো নিজের 7টা ইলেকট্রন থাকে লেখো একটু কষ্ট করে ল্যাঙ্গুয়েজটা যাতে পরবর্তী মনে থাকে এগুলো হ্যাঁ এই জন্য আমি লিখে দিই নিজের 7টা ইলেকট্রন তো উভয় যেহেতু 7টা থাকে আর একটা করে শেয়ার করে 8টা করে ফেলে
বুঝছো? তাহলে বলবো শেয়ার করে কি করে 8টা, শেয়ার করে আবার 8টা করে ফেলে, শেয়ার করে কয়টা করে 8টা ইলেকট্রন করে। মানে এই যে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আরেকটা কি করে শেয়ার করে, তাহলে এর কটা হলো 8টা, আবার এরও কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর একটা কি করে ইকুয়ালের সাথে শেয়ার করে 8টা করে ফেলে। বুঝছো? এখন সুষম বিভাজনটা কি? সুষম বিভাজনটা হচ্ছে তোমার যার যার ইলেকট্রন শেষে নিয়ে যাবে, যার যার ইলেকট্রন শেষে কি করবে নিয়ে যাবে। এই যে ইলেকট্রনটা আছে না, এই যে ক্লোরিন ইলেকট্রন, এই ইলেকট্রন কার? এই ক্লোরিন না, এই ইলেকট্রন তার ইলেকট্রনটা সে নিয়ে নিবে, তার ইলেকট্রনটা কি করবে সে নিয়ে নিবে। তাহলে একটা ইলেকট্রন মুভমেন্ট করলো, এই চিহ্ন দেওয়ার জন্য এটা এই চিহ্নটা ইউজ করা হয়। আবার এই ইলেকট্রনটা তার ইলেকট্রন এই ক্লোরিন সে তারটা নিয়ে নিবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো দেখো তো, এই যে ইলেকট্রন সে নিয়ে নিল, ওটা আমরা কি দিব উপরে ফুটা দিব। আবার এই ইলেকট্রনটা কি করছে নিয়ে নিছে না, ওটা আমরা কি করবো উপরে ফুটা দিব। তাহলে বলো তো অ্যাটলিস্ট এদের মধ্যে কয়টা ইলেকট্রন থাকলো? 7টা 7টা করে না? কারণ যার যারটা সে নিয়ে নিচ্ছে আগের মতো হয়ে গেছে। তাহলে এরও 7টা ইলেকট্রন, এরও 7টা ইলেকট্রন। তো এটার আমরা বলবো ফ্রি রেডিক্যাল। এটার আমরা কি বলবো ফ্রি রেডিক্যাল, ওই যে উপরে ফুটার মতো, এটা আমরা বলবো ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যালে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 7টা, এবং ওই 7টা ইলেকট্রন কিন্তু একটা ইলেকট্রন কীভাবে আছে একদম ফ্রি অবস্থা আছে, একদম ফ্রি, মাথার ওপর ফ্রি অবস্থা আসতে। তো ফ্রি যেহেতু অবস্থায় আছে এবং এটা হচ্ছে 7টা, মানে অষ্টকপূর্ণ না, একে তো অষ্টকপূর্ণ না, আবার একদম ইলেকট্রন ফ্রি। তো ইলেকট্রন ফ্রি থাকলে অবস্থায় কী হয়ে যায় খারাপ হয়ে যায়, সে যেমনি হোক তেমনি হোক বন্ড করতে চায়। কী করতে চায়? বন্ড করতে চায়। মানে এটা খুবই আনস্টেবল, এই একটা ইলেকট্রন এবার থাকতে চায় না, সে বন্ড করতে চায়। তাহলে আমরা কী বলবো সে আনস্টেবল। এখন আনস্টেবল কেন হইলো? আনস্টেবল হইলো তার মধ্যে একটা ইলেকট্রন আছে, মানে যে মুক্ত। আর ওভারঅল যদি বলতে চাই তাহলে 7টা ইলেকট্রন আছে, মানে ফ্রি রেডিক্যালের 7টা ইলেকট্রন আছে। মানে আর একটা ইলেকট্রন হলে সে কী হয়ে যাবে? আর একটা ইলেকট্রন হলে সে স্টেবল হয়ে যাবে। তাই যেহেতু একটা ইলেকট্রন নাই তাই সে আনস্টেবল। তাহলে আনস্টেবলের কারণটা কি? ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি। তাহলে আনস্টেবলের কারণ হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, এটা লিখে রাখো। আনস্টেবলের কারণ হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। এখন খেয়াল করো সুষম বিভাজন মানে কি দেখো তো, যার যার ইলেকট্রন শেষে নিয়ে নিচ্ছে না, যার যার ইলেকট্রন শেষে নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে সুষম বিভাজন। তাহলে সমজীবী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় উভয় পরমাণুর মধ্যে সমানভাবে স্থানান্তরিত হয়। এই ক্লোরিন একটা নিয়ে নিচ্ছে, ওই ক্লোরিনও একটা নিয়ে নিচ্ছে, সুষম বিভাজন হয়ে গেছে। মানে হচ্ছে ধরো তুমি আর তোমার ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে গেলা, দুজনের কাছে 50 টাকা করে আছে, তোমার কাছে 50 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 50 টাকা আছে। তো তোমরা একটা বার্গার খাইতে চাইতেছ, বার্গারের প্রাইস হচ্ছে 100 টাকা। এখন তুমিও 50 টাকা দিলা, সেও 50 টাকা দিল, 100 টাকা হয়ে গেল। 100 টাকাতে একটা বার্গার খাইলা, বার্গার কিনলা, দেন বার্গারটা এখন খাবা, বার্গারটা এখন দুজন খাবা। কীভাবে খাবা? উভয় ভাগ করে, উভয় সমান ভাগ করে দুজনে খাইলা। এটাই কি? এটা হচ্ছে যে ফ্রি রেডিক্যালের ব্যাপার, মানে সমানভাবে ভাগ করতেছ অর্ধেক অর্ধেক। তো ফ্রি রেডিক্যাল। এখন এই ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অর্ডারটা আসে। স্টেবিলিটি অর্ডার মানে স্থিতিশীলতার ক্রম। লেখো স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতার ক্রম। এই ক্রমটাকে পড়ে ফেলি আমরা, খুবই ইম্পর্টেন্ট ক্রমটা। খেয়াল করো আমি ফ্রি রেডিক্যাল কিছু লিখি। খেয়াল করো এখানে দেখো প্রত্যেকটাই ফ্রি রেডিক্যাল, ওই যে একটা করে দেখাইছি তাই না? তো আমি এই যে বন্ড দ্বারা দেখাইছি, এই যে 3টা বন্ড না, 3টা বন্ড দ্বারা বুঝাইছি যে এখানে 3টা অ্যালকাইল মূলক আছে, মানে এখানেও আর মূলক, এইখানেও আর মূলক, এইখানেও আর মূলক। তো আর মূলক থাকলে সেটা দেখাইলেও হয়, না দেখাইলেও হয়, এরকম বন্ড লেগে ছেড়ে দিলেও হয়ে যায়। তো বুঝতে পারতেছো এখানে আর মূলক আছে, যেটাতে আর মূলক, এখানেও একটা আর মূলক। তো আমি বলছিলাম কার্বনের সাথে ডিগ্রিটা নির্ণয় করতে, এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? তুমি বলো ফ্রি রেডিক্যাল কত ডিগ্রি? এটা তুমি এটা বলো কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? আমি বলছিলাম ফ্রি রেডিক্যাল যে কার্বনের সাথে যুক্ত, ফ্রি রেডিক্যাল যে কার্বনের সাথে যুক্ত, এই যে ফ্রি রেডিক্যাল যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন ডিরেক্টলি কতটি কার্বনের সাথে যুক্ত?
তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে তোমার 3 ডিগ্রি। তাহলে লেখো এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো? তাহলে ফ্রি রেডিক্যাল যে কার্বন সাথে যুক্ত সেই কার্বন কত ডিগ্রি কার্বন সাথে যুক্ত? যে ফ্রি রেডিক্যাল এই কার্বন সাথে যুক্ত, এই কার্বন কত ডিগ্রি কার্বন সাথে যুক্ত? এখানে একটা, এখানে একটা, এটা তো হাইড্রোজেন, তাহলে দুইটা। তার মানে এটা কত ডিগ্রি হবে? এটা তোমার 2 ডিগ্রি হবে। এটা তোমার 2 ডিগ্রি। সিমিলারতে এখানে কার্বনটা এই ফ্রি রেডিক্যাল এই কার্বন সাথে যুক্ত, এই কার্বন সরাসরি একটা কার্বন সাথে যুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি। এটা তোমার 1 ডিগ্রি। আর এটার কোনো ডিগ্রি নাই, এটার কোনো কি নাই? ডিগ্রি নাই। এখন আমাদের এইটার মধ্যে তোমার কি চায়? ক্রম চায়, স্টেবিলিটির ক্রম। কোনটা স্টেবল দেখো তো? এই ফ্রি রেডিক্যাল আনস্টেবল হয়েছে কিসের জন্য? ইলেকট্রন ঘাটতির জন্য। আনস্টেবল হয়েছে ইলেকট্রন ঘাটতির জন্য। তাহলে ইলেকট্রন পাইলে সে কী হবে? স্টেবল হবে না। তো খেয়াল করো এইখানে এই যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ সবসময় কী করে? ইলেকট্রন দাতা গ্রুপ ইলেকট্রন দেয়। তাহলে এই অ্যালকাইল ইলেকট্রন দিতেছে, এই অ্যালকাইল ইলেকট্রন দিতেছে, এই অ্যালকাইল ইলেকট্রন দিতেছে, তাহলে ইলেকট্রন ঘাটতিটা কি হইতেছে? পূরণ হইতেছে না? ইলেকট্রন পাইতেছে, তার মানে সে কী হবে? স্টেবল হবে। আনস্টেবল হয়েছে তো ইলেকট্রন ঘাটতির জন্য, তাহলে ইলেকট্রন সে পাইতেছে, তার মানে সে স্টেবল হবে। তাহলে 3 ডিগ্রি 3 দিক থেকে ইলেকট্রন পাইতেছে, অফটা অনেকটা কমতেছে। আর 2 ডিগ্রি দেখো 1 দিক থেকে পাইতেছে, 2 দিক থেকে পাইতেছে। এখান থেকে একজন দিতেছে আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ আছে সেটাও দিতেছে, তাহলে 2 দিক থেকে পাইতেছে। আর এখানে আর গ্রুপ 1 দিক থেকে পাইতেছে, তাহলে বেশি পাইতেছে কোথায়? 3 ডিগ্রিতে। তাই 3 ডিগ্রি বেশি স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। আর CH3 এটা কি? সব থেকে আনস্টেবল। এটা কি? একদমই আনস্টেবল, একদমই আনস্টেবল। আশা করি আমাদের ফ্রি রেডিক্যাল ব্যাপারটা কিছু সুষম বিভাজন। এখন আমরা আসবো বিষম বিভাজন। বিষম বিভাজন দেখো, বিষম বিভাজনের ডেফিনেশনটা লিখে রাখছি। ডেফিনেশন কেন লিখছি? যাতে তোমাদের নোট করতে সুবিধা হয়। ওকে, তো কি বলছি? উভয় পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরিত না হয়ে একটি পরমাণুতে স্থানান্তরিত হবে। আগে দেখো এখানে বন্ড কি ছিল? যার যারটা সে নিয়ে নিচ্ছে, আর এখানে যার যারটা যে সে নিবে না, যে কোনো একজন নিবে। তো ফলে কি হবে জানো? 2 ধরনের ঘটনা ঘটবে। 2 ধরনের ঘটনা ঘটবে। এক, কালারটা চেঞ্জ করি। এক লেখো কার্বোক্যাটায়ন, 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 ছোট করে লিখবো এটা, আর অনেক কিছু হারাইতে হবে এই স্লাইডের ভিতরে। কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের আরেকটা নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। লেখা রাখো। কার্বোক্যাটায়ন মানে কি জানো? কার্বনের উপর পজিটিভ চার্জ। কার্বনের উপর পজিটিভ চার্জ মানে কার্বোক্যাটায়ন। ক্যাটায়ন কিন্তু কার্বনের উপর পজিটিভ চার্জ, তাই কার্বোক্যাটায়ন। এটার আরেকটা নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। লেখা রাখো। কার্বনিয়াম, কার্বনিয়াম আয়ন নামটা মনে রাখো। তাহলে এটা একটা ঘটনা ঘটে। আরেকটা ঘটনা কি করতে পারে? সেটা হচ্ছে কার্বো অ্যানায়ন। কার্বোক্যাটায়ন যেমন হয় তেমন কার্বো অ্যানায়ন হইতে পারে। কার্বো অ্যানায়ন মানে কার্বনের উপর নেগেটিভ চার্জ। কার্বনের উপর নেগেটিভ চার্জ, এটা বলা হয় কার্বো অ্যানায়ন। এটারও আরেকটা নাম আছে, এই কার্বানায়ন। এটার বলা হয় কার্বানায়ন। কার্বানায়ন একই কথা। তো এটাও ঘটতে পারে। তাহলে বিষম বিভাজনের ফলে কি সৃষ্টি হয়? হয় কার্বোক্যাটায়ন, নয় কার্বানায়ন। আর সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়। এখন একটা একটা আসি বিষম বিভাজনের ক্ষেত্রে। কার্বোক্যাটায়ন, যেমন আমি একটা এক্সাম্পল নেই। ধরো আমি একটা কার্বন নিলাম, এখানে কিছু একটা থাকতে পারে। আমি একটু অন্যভাবে লিখি। ইরেজার মোডটা দিই। সরি সরি সরি, কি হইল? ওকে, দেখো কার্বনে 3টা বন্ড দিলাম। এখান ধর কিছু একটা আছে, এ বি, এ বি সি না, তো এক্স ওয়াই জেড দিই। ধরো এখানে আছে কি এক্স, এখানে ধরো ওয়াই, এখানে ধরো জেড। 3 জনের সাথে কার্বন যুক্ত আছে। তাহলে কার্বন আরও একটা বন্ড আছে না? 3টা বন্ড দিছ, আরেকটা বন্ড দিলাম। সে আরেকটা বন্ডে ধরো আমি ক্লোরিন দিলাম।
কি দিলাম, ক্লোরিন দিলাম। তো আমি এখানে XYZ থাকুক, XYZ থাকুক, ওকে। তখন খেয়াল করো এই কার্বন আর ক্লোরিনের ভিতরে কার ইলেকট্রোনেগেটিভ বেশি, মানে তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই এই ক্লোরিনের। ফলে কি করবে এই ক্লোরিন, এই যে পুরো বন্ড আছে না, বন্ড মানে কি, বন্ড মানে দুইটি ইলেকট্রন, এই যে কার্বনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের একটা ইলেকট্রন, দুজনে সমযোজী বন্ধন সৃষ্টি করছে। বাট ক্লোরিন কি করবে, মানে ব্যাপারটা হয়েছিল যখন বন্ধন সৃষ্টি হওয়ার শুরুর আগে ক্লোরিন বলছিল কার্বন তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন দিই, দুজনে শেয়ার করে একটা বন্ধন সৃষ্টি করি। হ্যাঁ, বন্ধন গঠন করলো। বাট বন্ধন গঠন করার পর এই ক্লোরিন কি করে, পুরা বন্ডটাই তার মধ্যে নিয়ে নেয়। এই নিয়ে নেয় মানে কি, পুরো বন্ড নেয় মানে এই যে দেখো চিহ্নটা দেখো কেমন দিছি, একদম পুরোপুরি তীর চিহ্ন। আর আগেটা দেখো ফ্রি রিল ক্ষেত্রে একদিকে ছিল, আর এখানে দুই দিকেই। তো পুরো বন্ড নিলে কি হয়ে যায় দেখো তো, পুরো বন্ড নিলে কি হয়ে যায়, এই যে কার্বন আমি লিখলাম, তিনটা আগে বন্ড ছিল, ওকে। আর এই যে পুরো বন্ড নিয়ে নিচ্ছে না, তার মানে এখানে কি সৃষ্টি হয়েছে, পজিটিভ। এই পজিটিভ মানে কি, পজিটিভ মানে একটা বন্ড হারায় ফেলানো। একটা বন্ডে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন ছিল, একটা কার্বনের নিজের আর একটা ক্লোরিনের। তাহলে আলটিমেটলি কার্বন কয়টা ইলেকট্রন হারাইছে, তার নিজের একটা হারাইছে আর বন্ড একটা চলে গেছে। তাহলে খেয়াল করো কার্বনের আগে কয়টা ইলেকট্রন ছিল, কার্বনের আগে ইলেকট্রন ছিল মানে বন্ধন গঠন হওয়ার পর চারটা বন্ড না কার্বনের চারপাশে, যে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড, 4 বন্ড মানে 8টা ইলেকট্রন ছিল কার্বনের। এখন কয়টা ইলেকট্রন আছে, এই যে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড আছে মানে 6টা ইলেকট্রন, বুঝছো। কার্বোকেটন 6টা ইলেকট্রন। আর এদিকে ক্লোরিন তো নেগেটিভ হয়ে গেছে, ক্লোরিন মতো ছেড়ে দিলাম, ক্লোরিন নেগেটিভ হয়ে গেছে। আমাদের ক্লোরিন নিয়ে কথাবার্তা না, আমাদের কার্বোকেটন নিয়ে কথাবার্তা। এই যে দেখো কার্বনের উপর পজিটিভ চার্জ, এটার বলা হয় কার্বোক্যাটায়ন। এটার কি বলা হয়, কার্বোক্যাটায়ন। তো আমরা আশা করি কার্বোক্যাটায়নটা বুঝতে পারছি, তাই না, কার্বোক্যাটায়নটা বুঝতে পারছি। এখন আসি কার্বানায়নে। দেখো আগের মতো আমরা একটা নেই, কার্বন নিলাম, এখানে 3 দিক থেকে কিছু একটা যুক্ত আছে থাকুক। এখন কার্বনের সাথে আমি একটা ধাতু নিলাম, কি নিলাম, ম্যাগনেসিয়াম। তাই ম্যাগনেসিয়ামের তো হাত তুমি জানো দুইটা, একটা হাত তো দিছো, এই যে একটা, আরও একটা হাত আছে না, এই যে আরও একটা হাত দিলাম। ওই হাতে আমি হ্যালোজেনকে দিলাম, হ্যালোজেনকে দিলাম, মানে ক্লোরিন ব্রোমিন কিছু একটা হইতে পারে। এই যোগের একটা নাম আছে, যোগের নাম কি জানো, এই যোগের নাম হচ্ছে গ্রিগনাট রিয়াজেন্ট, মানে গ্রিগনাট বিকারক। আমি GR লেগে ছেড়ে দিলাম, গ্রিগনাট রিয়াজেন্ট। যেই ক্ষেত্রে একদম পিওর এক্সাম্পল আমি ওইটাই নিতেছি, উল্টাপাল্টা এক্সাম্পল নিতেছি না, ওকে। তো দেখো কার্বন আর ম্যাগনেসিয়ামের ভিতরে বলো তো কার ইলেকট্রোনেগেটিভ বেশি, অবশ্যই কার্বনের বেশি। ম্যাগনেসিয়াম ধাতু, তার ইলেকট্রোনেগেটিভিটি কম, আর কার্বন হচ্ছে অধাতু, তার ইলেকট্রোনেগেটিভ বেশি। ফলে কি হবে, এই পুরা বন্ড কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে যে বন্ড, সেই বন্ডটা কে নিয়ে নেয়, কার্বন নিয়ে নেয়। তাহলে কি হইলো, কার্বন এখানে নেগেটিভ হয়ে গেল, আর অন্যদিকে তোমার ওই এখানে আটে কিনা আমি ছোট্ট করে লিখি ম্যাগনেসিয়াম X, সেটা কি হয়ে গেল, ম্যাগনেসিয়ামের উপর পজিটিভ হয়ে গেল। এই যে কার্বনের উপর নেগেটিভ, এটা হচ্ছে কি কার্বানায়ন, বুঝছো। তাহলে এখানে কি হইতাছে, একজন কিন্তু ইলেকট্রন নিয়ে যেতেছে, পুরো বন্ডটা একজনের কাছে চলে যেতেছে। একটা বন্ডের কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন একজন নিয়ে যেতেছে। কার্বোকেটানের দিকে দেখো, কার্বন আর ক্লোরিন ভিতরে যে একটা বন্ড ছিল, একটা বন্ড কার্বন আর ক্লোরিন যে বন্ড, সেই বন্ডে দুইটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন কে নিছে, ক্লোরিন নিছে, ফলে কার্বন ইলেকট্রন হারাইছে, তাই কার্বোকেটন। আর অন্যদিকে কার্বন আর ম্যাগনেসিয়াম বন্ড, সেখানে কার্বন ম্যাগনেসিয়াম বন্ডটা নিছে কি, কার্বন, ম্যাগনেসিয়াম হারাইছে, কার্বন পাইছে, তাই কার্বন পাইছে যেহেতু কার্বানায়ন হয়েছে। তাহলে একজন নিয়ে যেতেছে দুইটা ইলেকট্রনই, তাই এটা বিষম বিভাজন। আর সুষম বিভাজন কি, একটা বন্ডেই দুইটা ইলেকট্রন দুজনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, বুঝছো। তাহলে এইখানে দেখো কার্বনের কয়টা ইলেকট্রন, এই যে একটা বন্ড কার্বনায়ন, এই যে C-, এটা দিয়ে খেয়াল করো, একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, 2 বন্ড 3 বন্ড, 3 বন্ড মানে কি, 3 বন্ড মানে 6টা। আর যে নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে দুইটা ইলেকট্রন, কেমন, কারণ এক কার্বনের নিজের আর এক হচ্ছে ম্যাগনেসিয়ামের। এই নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে মনে রাখবা নিজের প্লাস অন্যের, এটা একটু মাথায় রাখো, নিজের প্লাস অন্যের, নিজের একটা অন্যের আর একটা। তাহলে আলটিমেটলি কয়টা আছে ইলেকট্রন, একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, 3 বন্ডে 6টা ইলেকট্রন, নেগেটিভে 2টা ইলেকট্রন, মানে 8টা ইলেকট্রন। তাহলে এখানে ঠিকঠাক আছে, ওকে। তাহলে দেখো এখন স্টেবিলিটি অর্ডার দেখবো কার কোনটা, আমি এখানে আর না লিখলাম, জাস্ট অর্ডার লিখে দিতেছি, স্টেবিলিটি অর্ডার একবার লিখে দিব, বারবার ক্ষেত্রে লিখবো না, স্টেবিলিটি অর্ডার। দেখো দুজনের ক্ষেত্রে আলোচনা করি কার কত, অন্য কালি নেই, সাদা কালি নেই। খেয়াল করো কার্বোকেটানের ক্ষেত্রে, তো কার্বোকেটানের ক্ষেত্রে ইলেকট্রনটা কত, 6টি ইলেকট্রন মানে কি, ঘাটতি, মানে অষ্টক পূর্ণতা থেকে ঘাটতি না,
তাহলে এখানে কি ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি। তাহলে সে ইলেকট্রনের ঘাটতি, তার জন্য সে কি, তার জন্য সে আনস্টেবল, তার জন্য সে আনস্টেবল, ইলেকট্রনের ঘাটতির জন্য সে আনস্টেবল। পজিটিভ তার জন্য তো সে আনস্টেবল। তাহলে কোনটা বেশি স্টেবল হবে, যেখানে ইলেকট্রনের ঘাটতিটা পূরণ হইতেছে। তো আমি লিখি 3 ডিগ্রির আগে লিখি, ছোট্ট ছোট্ট করে লিখব 1 2 3, এখানে আর, এখানেও আর, এখানেও আর। এখানে হাইড্রোজেন পজিটিভ, আর হাইড্রোজেন, হাইড্রোজেন পজিটিভ, আরেকটা হচ্ছে CH3, CH3 পজিটিভ। আর অন্যদিকে আমি কার্বন আয়নটা লিখে ফেলি, বারবার না লিখে, আর আর দেখো এখন কার্বোক্যাটনের ক্ষেত্রে আসো। কার্বোক্যাটন আনস্টেবল হয় কিসের জন্য? ইলেকট্রন ঘাটতির জন্য। এখন সে যদি ইলেকট্রন পায় তাহলে তার ঘাটতিটা পূরণ হবে এবং সে স্টেবল হবে, তাই না? আমার কথা বুঝতে পারতেছ? সে যদি ইলেকট্রন পায়, বেশি বেশি পায়, তাহলে ঘাটতিটা পূরণ হবে, স্টেবল হবে। মানে আমার অভাব, এই পজিটিভ মানে কি, এই পজিটিভ মানে কি, এটা লিখে রাখো। পজিটিভ মানে অভাব, পজিটিভ মানে অভাব, অভাব। তো যেহেতু অভাব, অভাব যদি পূরণ হয় তাহলে তো স্টেবল হবে। দেখো এখান থেকে এই আর মূলক মানে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ ইলেকট্রন দিতেছে, এটা দিতেছে, এই আর দিতেছে, এই আর দিতেছে, 3 দিক থেকে দিতেছে। এটা কত ডিগ্রি? এই যে কার্বোক্যাটন, যে কার্বন সাথে যুক্ত সেই কার্বন সরাসরি কত ডিগ্রি কার্বন সাথে যুক্ত, সেটা তত ডিগ্রি। তাহলে এই কার্বন 3টা আর এর সাথে যুক্ত, 3টার মানে কিন্তু 3টা কার্বন আছে, তাহলে এটা 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? যে কার্বোক্যাটন যে কার্বন সাথে যুক্ত সেই কার্বন কত ডিগ্রি কার্বন সাথে যুক্ত, 2টা, এই যে আর আর, তাহলে কত ডিগ্রি? 2 ডিগ্রি। সিমিলারলি এটা 1 ডিগ্রি, এটা কোনো ডিগ্রি নাই। ওকে, তাহলে 3 ডিগ্রিতে 3 দিক থেকে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিতেছে, তাহলে ঘাটতিটা অনেক পূরণ হইতেছে, তাহলে সব থেকে কি, সব থেকে স্টেবল। আর দেখো ঘাটতিটা 2 দিক থেকে ঘাটতি পূরণ হইতেছে, একটা এআর আর এআর দিতেছে, তাহলে ঘাটতিটা 3 ডিগ্রি থেকে একটু কম পূরণ হইতেছে, তাহলে কি 3 ডিগ্রিতে একটু কম স্টেবল। আর 1 ডিগ্রিতে একটা অ্যালকাইল গ্রুপ দিতেছে, তাহলে ঘাটতিটা একটু কম পূরণ হইতেছে, তাহলে 1 ডিগ্রি স্টেবল, 1 ডিগ্রি কি 2 ডিগ্রি থেকে কম স্টেবল। আর দেখো CH3 সেটা হচ্ছে সব থেকে আনস্টেবল, কারণ এখানে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই। এই পজিটিভ ঘাটতি, সেখানে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, তাহলে সে সব থেকে এটা আনস্টেবল। তাহলে একটু মাথায় রাখো, কি মাথায় রাখবা? মাথায় রাখবা যে এই যে ফ্রি রেডিকেল আর হচ্ছে কার্বোক্যাটন, এদের স্টেবিলিটি অর্ডারটা সেম। এখন আসি ইয়ার মধ্যে, কার্বনের মধ্যে। কার্বনের খেয়াল করো, দেখো তো এই যে নেগেটিভ না, এই যে নেগেটিভ, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে আধিক্য, নেগেটিভ মানে কি? আধিক্য। নেগেটিভ মানে কি? ইলেকট্রনের আধিক্য, তাই না? অভাব তো না। তাহলে এখানে ধরো পেট ভরার মতো অবস্থা। ধরো আমি একটা অনুষ্ঠানে গেছি, হ্যাঁ, অনুষ্ঠান, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে, তো দেখবা যে মাংস দেয়, মাংস এত পরিমাণ দেয় পেট ভরে যায়। তো আমার এরকম একটা অবস্থা করছিল। আমি যদিও বিয়ের দাওয়াত আমার লাইফে খুব একটা খাওয়া হয় নাই, 1 থেকে 2টা খাওয়া হয়েছে। তো একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, তো আমাকে এত পরিমাণ মাংস দিচ্ছে, হ্যাঁ, তো আমি কয়েক টুকটা খাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বুঝছো? এখন সে আরেকবার এসে আমার আরও মাংস দিয়ে গেছে। এখন এমনি তো পাতের মধ্যে মানে প্লেটের মধ্যে মাংস পড়ে রয়েছে, আরও মাংস দিয়ে দিচ্ছে। তো এখন আমার অবস্থা নাজেহাল, মানে নাক দিয়ে পানি পড়তেছে, জালে। তারপরে অবস্থা আমার একদম খারাপ, যে আমি এতগুলো কেমনি খাবো। তো না পারতেছি এগুলো ফেলে দিতে, না পারতেছি এগুলো নিয়ে যেতে, কারণ মাংসের অনেক দাম, কারণ আমি অনেক অভাবের মধ্যে এই সময়টাতে চলতেছি। তো সেই হিসেবে আমি ভাবলাম যে এগুলো যদি নিয়ে যেতে পারতাম, সেটাও পারতেছি না, এগুলো ফালাই দিতেও পারতেছি না। একটা ইয়ের মধ্যেও আমার খারাপ করে দিচ্ছে না, তাহলে আমি তখন কি আনস্টেবল হয়ে যাইতেছি। তাহলে পেট ভরা তোমার, সেখানে যদি আরও কেউ খাইতে দেয় তাহলে তুমি খুশি হবা না? পেট তোমার ভরা, আমার খাওয়াইলে আমি আরও সাফোকেশনে ভুগবো। তো সিমিলার হইতে নেগেটিভ মানে কি? ইলেকট্রন আধিক্য। দেখো তো 3 ডিগ্রিতে, এটা তো একইভাবে এখন ডিগ্রি নির্ণয় করতে পারে। 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তো নেগেটিভ 3 ডিগ্রি ক্ষেত্রে দেখো 3 দিক থেকে উল্টা কি করতেছে? অ্যালকাইল ইলেকট্রন দিতেছে, মানে ইলেকট্রন আরো বেশি বেশি পাইতেছে। এমনি পেট ভরা আরো ইলেকট্রন দিতেছে, মানে এমনি পেট ভরা আরো খাবার দিতেছে। তাহলে কি হবে? সাফোকেশন হবে, আনস্টেবল হবে। তাহলে 3 ডিগ্রি কি সব থেকে কম স্টেবল, উল্টা। তারপরে 2 ডিগ্রি,
তারপরে হচ্ছে 1 ডিগ্রি। আর এটা কি সিএইচটিটা সব থেকে স্টেবল, সিএইচটিটা সব থেকে স্টেবল। কেন? এইখানে পেট ভরা, একদম পুরোপুরি পেট ভরা, দেওয়ার মতো আর কেউ না, এক্সট্রা কেউ দিতেছে না। ওকে, তো আমরা আশা করি এতটুকু বুঝছি। তো আজকে আমাদের এই পর্যন্তই। সবাই যদি হেল্প হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করবা বন্ধুদের মাঝে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, নেক্সট পর্বে আমরা হচ্ছে ওই 7 নাম্বার যে টপিকটা আছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসার জন্য অ্যাডমিশন টেস্টে প্রায় সময় আসে, সেটা আমরা দেখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।